কবরের ভেতর মৃত শিশু, ভুডু পুতুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর এক সন্তানহারা জিন মায়ের প্রতিশোধ। আজকের গল্পে এমন কিছু আছে যা আপনি আগে কখনো দেখেননি। যে শিশুটিকে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল সেই এখন এক ভয়ঙ্কর শক্তির হাতিয়ার। আজকের সিনেমার গল্পটা এমনই এক শিশুকে নিয়ে যে মৃত্যুর জগৎ থেকে ফিরে এসেছে, কিন্তু সে একা ফেরেনি, সাথে করে নিয়ে এসেছে এক ভয়ঙ্কর শক্তিকে, যে শক্তি একজন আধুনিক প্রফেসরকে ভুডু ডলের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেয়, বড় বড় তান্ত্রিককে এক মুহূর্তে হারিয়ে দেয়, আর যার আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কেন এই শিশুটি এমন হয়ে গেল? কবরের নিচে কাটানো সেই ৩৬ ঘন্টায় তার সাথে আসলে কি ঘটেছিল? চলুন আজ সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। সিনেমার একদম শুরুতেই আমাদের দেখানো হয় এক রাতের দৃশ্য। একটা শুনশান কবরস্থানে একটা ছোট্ট শিশুর নতুন কবরের মাটি ফুঁড়ে শিশুটি নিজেই উঠে বসে। তার চেহারা দেখে আপনার বুকটাও কেঁপে উঠবে, কারণ তার শরীরে রয়েছে পাশবিক অত্যাচারের স্পষ্ট চিহ্ন। এই ভয়ঙ্কর দৃশ্যের পরে সিনেমার গল্প আমাদের নিয়ে যায় ঢাকা ভার্সিটির এক ক্লাসরুমে, আর এখানেই আমাদের পরিচয় হয় গল্পের হিরো প্রফেসর বিজয়ের সাথে। বিজয় এমন একজন মানুষ যে বিজ্ঞান আর যুক্তিতে বিশ্বাসী। তার মতে ভূত প্রেত বা ব্ল্যাক ম্যাজিক হলো স্রেফ মানুষের ব্রেনের খেলা। এই ক্লাসেই ছিল আমাদের গল্পের নায়িকা ফারিহা, যে প্রফেসর বিজয়কে মনে মনে পছন্দ করে। ক্লাস শেষে ফারিহার বান্ধবী তাকে একটা বুদ্ধি দেয়। বুদ্ধিটা হলো, স্যার যেহেতু অলৌকিক বিষয়ে আগ্রহী, তাই তাকে এমন কোনো ভুতুড়ে গল্প শোনাতে হবে যা তার সব যুক্তিকে নাড়িয়ে দেয়। বান্ধবীর কথা শুনেই ফারিহার মনে পড়ে যায় তার গ্রামে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটা। সে সোজা চলে যায় বিজয়ের কাছে আর বলতে শুরু করে তার গল্প। আর এখান থেকেই সিনেমা আমাদের নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে। ফারিহার গ্রামে সুমন নামের একটা বাচ্চা ছেলে হঠাৎ মারা যায়, আর গ্রামের সবাই মিলে তাকে কবরও দিয়ে দেয়। কিন্তু আসল ঘটনা শুরু হয় এর পরের দিন। সুমনের বোন কাঁদতে কাঁদতে সবার কাছে বলতে থাকে যে তার ভাই মরেনি, সে বেঁচে আছে। কিন্তু স্বাভাবিকভাবেই শোকে কাতর গ্রামের কেউ তার কথা বিশ্বাস করে না। কিন্তু মেয়েটি হাল ছাড়ে না। সে গ্রামের হুজুরের পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। তার এমন বিশ্বাস দেখে হুজুর শেষ পর্যন্ত রাজি হন, আর ঠিক হয় রাতেই কবরটা আবার খোঁড়া হবে। এরপর আসে সেই রাতের দৃশ্য। হুজুর আর গ্রামবাসীরা মিলে যখন কবরটা খোঁড়ে আর ভেতরের দৃশ্যটা দেখে, তখন ভয় সবার আত্মারাম খাঁচোছাড়া হয়ে যায়। তারা দেখে ছোট্ট সুমন কবরের ভেতর একদম সোজা হয়ে বসে আছে। তার চোখে কোনো জীবন নেই, শুধু এক শীতল নিষ্প্রাণ দৃষ্টি। ফারিহার মুখে পুরো ঘটনাটা শোনার পর যুক্তিবাদী প্রফেসর বিজয় একটা হাসি দেয়। সে ফারিহাকে বলে, আরে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, সুমন আসলে মারাই যায়নি। সে সম্ভবত কোনো কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল, যাকে ডাক্তারি ভাষায় বলে কোমা বা সাসপেন্ডেড অ্যানিমেশন, আর গ্রামের লোক ভুল করে তাকে মৃত ভেবে কবর দিয়ে দিয়েছে। বিজয় যতই যুক্তি দেখাক, ফারিহা তাকে অনুরোধ করে বলে, স্যার আপনি যাই বলুন না কেন, গ্রামের সবাই কিন্তু ভাবছে এটা কোনো ভূতের কাণ্ড, আর এই নিয়ে গ্রামে কুসংস্কার আরও বেড়ে গেছে। আপনি যদি একবার আমাদের গ্রামে গিয়ে সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলতেন, তাহলে হয়তো গ্রামের মানুষ এই অন্ধবিশ্বাস থেকে মুক্তি পেত। একজন যুক্তিবাদী মানুষ হিসেবে বিজয় এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে কুসংস্কার দূর করার জন্য ফারিহার সাথে তাদের গ্রামে যেতে রাজি হয়ে যায়। গ্রামে পৌঁছানোর পর ফারিহার বাবা বিজয়কে বলেন, আপনি একে ভূত বা অলৌকিক যাই বলুন না কেন, সবই আল্লাহর কুদরত, তার লীলা খেলা। তখন বিজয় তার আসল উদ্দেশ্যটা জানায়। সে বলে, দেখুন, আমি শুধু এটা জানতেই এসেছি যে সুমন নামের ছেলেটা প্রায় ৩৬ ঘন্টা কবরের মতো একটা বন্ধ জায়গায় কিভাবে বেঁচেছিল, এই সময়টা সে কি করছিল। উত্তরে ফারিহার বাবা জানান, ছেলেটা আগে খুব দুষ্টু আর চঞ্চল ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে সে একদম শান্ত আর চুপচাপ হয়ে গেছে। কবরের ভেতর কি হয়েছে তা নিয়ে হাজারবার জিজ্ঞাসা করা হলো, সে একটা কথাও বলেনি। বিজয় তখন জানতে চায় সুমনের আচরণে আর কোনো পরিবর্তন এসেছে কি না। ফারিহার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আগে মাদ্রাসায় যেত, এখন আর যাই না, উল্টো এখন সে নাকি ছোটোখাটো চুরি করা শুরু করেছে, আর এই জন্য মানুষের হাতে অনেক মারও খেয়েছে। এই অদ্ভুত পরিবর্তনের কথা শুনে বিজয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে ঠিক করে সুমনের বোনের সাথে কথা বলবে, কারণ সেই প্রথম বলেছিল যে সুমন বেঁচে আছে। ফারিহার বাবা জানান যে সুমনের বাড়ি অনেক দূরে, তাকে খবর পাঠানো হয়েছে, আসতে সময় লাগবে। পরের দিন বিজয় আর ফারিহা বের হয় সরাসরি সুমনের সাথে দেখা করতে। পথে ফারিহা জানায় যে সুমনের বাবা অনেক আগে মারা গেছে, আর মা তাকে অনেক বেশি ভালোবাসে।
অনেক খোঁজাখুঁজির পর তারা সুমনকে একটা বিশাল পুরনো বটগাছের মগডালে বসে থাকতে দেখে। তাকে নামানোর পর বিজয় তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সুমন পাথরের মতো চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। সুমনের এই অদ্ভুত অবস্থা দেখে বিজয় একটা নতুন বুদ্ধি বের করে। সে সুমনকে বলে, চলো, তোমার সব থেকে প্রিয় জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর বিজয়ের এই কথা শোনার পর সুমন প্রথমবার প্রতিক্রিয়া দেখায়। সে তাদেরকে নিয়ে এমন এক জায়গায় যায় যা দেখে বিজয় আর ফারিহা দুজনেই অবাক হয়ে যায়। সুমন তাদেরকে নিয়ে আসে গ্রামের শেষ প্রান্তে থাকা এক বহু পুরনো পরিত্যক্ত মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে ঢুকে বিজয় সুমনকে খুশি করার জন্য একটা চকলেট দেয়। আর ঠিক তখনই তার চোখ পড়ে মন্দিরের ভেতরে থাকা এক ভয়ঙ্কর দর্শন কালী মূর্তির ওপর। মূর্তিটা এতটাই পুরনো আর জীবন্ত যে বিজয়ের মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, কেউ তাকে লক্ষ্য করছে। এই অস্বস্তিকর অনুভূতির মধ্যেই ফারিহা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সে দেখে সুমন একা একাই বিড়বিড় করে কারো সাথে কথা বলছে। ফারিহা অবাক হয়ে সুমনকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? উত্তরে সুমন এমন একটা কথা বলে যা শুনে ফারিহার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সুমন বলে, এই মন্দিরে একজন আছে, কিন্তু সে বিজয় স্যারের কোনো ক্ষতি করবে না। এই কথা শোনার পরই বিজয় সেখানে চলে আসে এবং তারা মন্দির থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আসল রহস্যটা এখানেই শেষ নয়। সুমন যখন বাড়ির দিকে ফিরছিল তখন আমরা দেখি একটা সাপ নিঃশব্দে তার পিছু নেয়, আর তার ঠিক পেছনেই যেতে থাকে একটা কুকুর। কিন্তু সুমনের বাড়ির কাছাকাছি আসতেই কুকুরটা চোখের পলকে বাতাসে মিলিয়ে যায়। পরের দিন বিজয় আবার সুমনের সাথে দেখা করতে যায় এবং তাকে আরও চকলেট দিয়ে আদর করে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় সুমনের বোন। বিজয় তার কাছে জানতে চায়, তুমি কিভাবে এত নিশ্চিত ছিলে যে সুমন মারা যায়নি, সে বেঁচে আছে? সুমনের বোন যে উত্তর দেয় তা বিজয়ের সব যুক্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সে বলে, আমি যখন গ্রামে আসি তখন কেউ একজন আমার কানে কানে ফিসফিস করে বলেছিল যে সুমন বেঁচে আছে, কিন্তু আশেপাশে তখন আর কেউই ছিল না। বিজয় আরও জানতে চায় সুমনের মধ্যে এখন সে কোনো পরিবর্তন দেখতে পায় কিনা। উত্তরে তার বোন জানায়, আগেও মাদ্রাসায় যেত, কিন্তু এখন আর যায় না। এই নিয়ে ওকে অনেক মারধরও করা হয়েছে, কিন্তু ও কিছুতেই মাদ্রাসায় যেতে চায় না। এই সূত্র ধরে বিজয় সোজা চলে যায় সুমনের মাদ্রাসায়। সেখানকার শিক্ষক জানান, ওই ঘটনার পর থেকে সুমনের পড়াশোনায় একদম মন নেই এবং সে অন্য ছাত্রদের জিনিসপত্র চুরিও করত। এরপর বিজয় কথা বলে সুমনের বন্ধুদের সাথে, আর এখান থেকেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সুমনের বন্ধুরা জানায়, একদিন তারা শুনেছিল যে জিনরা নাকি মানুষদের অনেক মিষ্টি খাওয়াতে পারে, তাই মজা করার জন্য তারা এক রাতে জিন ডাকার চক্রে বসে। কিছুক্ষণ পর সত্যিই যখন একটা অশরীরী উপস্থিতি টের পাওয়া যায়, তখন বাকি বন্ধুরা ভয়ে পালিয়ে গেলেও সুমন একা সেখানে বসে থাকে। আর এরপরেই তারা দেখে সুমনের ওপর যেন কিছু একটা ভর করেছে। এই সব তথ্য জানার পর বিজয় আবার সেই বটগাছের নিচে সুমনের সাথে দেখা করতে যায়। বিজয় তাকে অনেক আদর করে, আর এই আদরে সুমন একটু একটু করে মুখ খুলতে শুরু করে। বিজয় তাকে জিজ্ঞেস করে, তুমি যখন কবরের ভেতরে একা ছিলে তোমার কি ভয় করেনি? কবরের ভেতরে কি হয়েছিল, কিছু কি তোমার মনে আছে? আর তখনই সুমন এমন এক উত্তর দেয় যা শুনে বিজয়ের মতো যুক্তিবাদী মানুষেরও পায়ের তলার মাটি সরে যায়। সুমন বলে, কবরে আমি একা ছিলাম না, আমার সাথে একজন ছিল। সে আমাকে ভয় পেতে বারণ করেছিল আর আমাকে অনেক আদর করেছিল। আর বিজয় যখন সেই সঙ্গীর নাম জানতে চায়, সুমন বলে, সে নাম বলতে বারণ করেছে, এটা একটা গোপন কথা। আর এই কথা বলার সাথে সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করেই সুমনের চোখ মুখ বদলে যায়, তার গলার স্বর ভারী হয়ে আসে এবং সে এক বিকৃত কণ্ঠে বিজয়ের দিকে তাকিয়ে বলে, কালকের মধ্যেই তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, আর কোনোদিন এখানে আসবি না। এই হুমকি দিয়েই সুমন সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই বিজয় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন বিজয়ের জ্ঞান ফেরে সে দেখে সবাই তাকে ঘিরে বসে আছে। ডাক্তার জানান তার সারা রাত 104 ডিগ্রি জ্বর ছিল। অনেক ওষুধ আর চেষ্টার পর তার জ্বর কমেছে এবং জ্ঞান ফিরেছে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। সেদিন রাতেই বিজয় দেখে তার পুরো ঘর কাক দিয়ে ভরে গেছে। এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। সে পাগলের মতো ফারিহা ফারিহা বলে ডাকতে থাকে। কিছুক্ষণ পর ফারিহা আর তার বাবা এসে দরজা খোলে।
বিজয় যখন কাঁপতে কাঁপতে বলে যে ঘরে অনেক কাক ছিল, তারা অবাক হয়ে দেখে ঘর একদম ফাঁকা, কিচ্ছু নেই। এইসব অলৌকিক কাণ্ড দেখে ফারিহার বাবা আর ঝুঁকি নিতে চান না। তিনি বাড়ি বন্ধ করার জন্য এক বড় তান্ত্রিককে ডেকে আনেন। তান্ত্রিক মন্ত্র পড়ে যখনই বাড়ির এক কোণে পেরেক পুঁততে যায়, পেরেকটা তার হাত থেকে চোখের পলকে উধাও হয়ে যায়। এই অবিশ্বাস্য ঘটনা দেখে তান্ত্রিকের নিজেরই আত্মানাম খাঁচাছাড়া হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে বলে এই বাড়িতে এক ভয়ঙ্কর জিন আছে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই পরিস্থিতিতে ফারিহা আর তার বাবা বিজয়কে অনুরোধ করে ঢাকা চলে যাওয়ার জন্য। কিন্তু জেদি বিজয় বলে এর শেষ না দেখে আমি এখান থেকে যাব না। সে জানায় তার একজন স্যার আছেন, এলাহি স্যার, যিনি এসব বিষয়ে অনেক অভিজ্ঞ। তিনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবেন। বিজয় সাথে সাথে এলাহি স্যারকে ফোন করে, কিন্তু তার মোবাইল বন্ধ পায়। তখন সে স্যারকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যাতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামে চলে আসেন। সেই রাতেই জিনটা আবার বিজয়ের উপর হামলা করে। সে শেষবারের মতো বিজয়কে হুমকি দেয় কালকের মধ্যে গ্রাম না ছাড়লে তাকে মরতে হবে। আর অন্যদিকে সেই রাতেই আমরা সুমনকে এক অবিশ্বাস্য কাজ করতে দেখি। সে দিব্যি পুকুরের পানির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। পরের দিন সকালে সুমন এসে বিজয়ের হাতে একটা ছোট পুতুল দিয়ে যায়। বিজয় পুতুলটা তার রুমে রেখে দেয়। আর এরপরেই সিনেমা আমাদের এমন এক দৃশ্য দেখায় যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আমরা দেখি বিজয় যখন তার হাত নাড়াচ্ছে, রুমের কোণে রাখা সেই পুতুলটাও ঠিক একইভাবে তার হাত নাড়াচ্ছে। বিজয় যা যা করছে, পুতুলটাও যেন তার আয়নার প্রতিবিম্বের মতো হুবহু তাই করছে। এর কিছুক্ষণ পরেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। পুতুলটা নিজে থেকে ড্রয়ার থেকে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই মেঝেতে থাকা একটা সুই নিজে থেকে খাড়া হয়ে দাঁড়ায়। পুতুলটা সোজা গিয়ে সেই সুইয়ের উপর পড়ে আর সুইটা গেঁথে যায় পুতুলের বুকে। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আমরা দেখি বিজয় বুকের ব্যথায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ফারিহা এসে বিজয়কে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার জ্ঞান ফেরে না। মনে হচ্ছিল বিজয় বুঝি আর বাঁচবেন না। আর ঠিক সেই সংকটময় মুহূর্তে সেখানে এসে উপস্থিত হন বিজয়ের সেই এলাহি স্যার। তিনি বিজয়ের অবস্থা দেখে বুঝে যান যে ঘটনাটা স্বাভাবিক নয়। তিনি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকেন এবং অবশেষে তার চোখ পড়ে সেই পুতুলটার উপর। তিনি সাথে সাথে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে পুতুলটার বুক থেকে সুইটা বের করে ফেলেন। আর সুইটা বের করার সাথে সাথেই বিজয়ের জ্ঞান ফিরে আসে। রাতে সবাই মিলে এলাহি স্যারকে পুরো ঘটনা খুলে বলে। সবটা শুনে তিনি বলেন সুমনকে কোনো সাধারণ জিন নয়, বরং এক অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিশালী জিন আছর করেছে। এরপর আর দেরি না করে সবাই মিলে যায় সুমনের বাসায় এবং তার মাকে সবটা খুলে বলে। ছেলের এই অবস্থার কথা শুনে মা ভয়ে কান্নায় ভেঙে পড়েন। সবাই মিলে সুমনকে খুঁজতে খুঁজতে সেই পুরানো বট গাছের নিচে তাকে খুঁজে পায়। তাদের দেখেই সুমনের ভেতরে সেই জিনটা আবার সক্রিয় হয়ে ওঠে এবং চিৎকার করে বলে, কেউ আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে পারবি না, আমি ওকে নিয়েই যাব, কেউ আমাকে আটকাতে পারবি না। এই কথা শোনার সাথে সাথেই বিজয় আর এলাহি স্যার মিলে পুরো বট গাছটাকে মন্ত্রপড়া আগুনের বলয় দিয়ে ঘিরে ফেলে। এলাহি স্যার তখন সেই জিনকে চ্যালেঞ্জ করে বলেন, কে তুই? জবাবে জিনটা যা বলে তা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে, আমিও তোর মতো একজন কোরআনের হাফেজ আর অনেক বড় তান্ত্রিক ছিলাম। তুই যে আগুনের হেসার অর্থাৎ বলয় দিয়েছিস তা আমার কাছে কিছুই না। এই কথা বলেই জিনটা অবলীলায় সেই আগুনের বৃত্তের ভেতর দিয়ে বারবার যাওয়া আসা করতে থাকে। তার এই শক্তি দেখে এলাহি স্যার এবার অন্য পথ ধরেন। তিনি নরম সুরে বলেন, তুমি যদি হাফেজ হয়ে থাকো তাহলে তো তুমি একজন ঈমানদার, তাহলে কেন তুমি এই অবুঝ শিশুটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ? আর এই কথা শোনার পরেই জিনটার কণ্ঠস্বর বদলে যায়। সে আরতি ভরা গলায় বলে, আমি তো সুমনকে কষ্ট দেই না, আমি ওকে সবসময় আদর করি। কবরের ভেতরেও আমি ওর পাশে ছিলাম, নইলে ও তো ভয়েই মরে যেত। এলাহি স্যার তখন তার আসল উদ্দেশ্য জানতে চান, কেন সে সুমনের উপর ভর করেছে। আর তখনই বেরিয়ে আসে এক মর্মান্তিক সত্য। জিনটি জানায় সে আসলে একজন নারী। অনেক আগেই তার স্বামী মারা গেছে, আর কিছুদিন আগে তার একমাত্র ছেলেও মারা যায়। সে বলতে থাকে, যেদিন সে তার ছেলেকে কবর দিয়ে একা ফিরছিল ঠিক তখনই সে সুমনকে দেখতে পায়। সুমনকে দেখেই তার নিজের হারানো ছেলের কথা মনে পড়ে যায়।
আর সেই মাতৃস্নেহের টানেই সে সুমনকে আঁকড়ে ধরে এবং তাকে নিজের ছেলে বানিয়ে নেয়। সে সিদ্ধান্ত নেয় সুমনকে সে তার নিজের সাথে নিয়ে যাবে। এই কথা শুনে এলাহি স্যার তাকে প্রশ্ন করেন, কিন্তু এখানে তো সুমনের নিজের মা আছে, তার কি হবে? জবাবে জিনটা এক হৃদয়হীন যুক্তি দেখায়। সে বলে, সুমনের মা তো ওকে মৃত ভেবে কবরই দিয়ে দিয়েছিল, সে না হয় ভাববে তার ছেলে মরেই গেছে। এই কথা শোনার পর এলাহি স্যার বুঝতে পারেন যে কোনো মন্ত্র বা শক্তি দিয়ে এই জিনকে হারানো যাবে না। একে হারাতে হলে দরকার এর চেয়েও বড় কোনো শক্তি। তিনি বলেন, আমার পক্ষে এই কথাগুলো সুমনের মাকে বলা সম্ভব না, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি, তোমার যা বলার তুমি তাকে বলো। এই কথা বলে এলাহি স্যার সোজা সুমনের মায়ের কাছে যান এবং তাকে বলেন, এই জিন অনেক শক্তিশালী, আমার কোনো মন্ত্র বা শক্তি দিয়ে একে তাড়ানো সম্ভব না। এখন শুধু একজনই পারে আপনার সন্তানকে ফিরিয়ে আনতে, আর তিনি হলেন আপনি নিজে। কারণ এই পৃথিবীতে আল্লাহর পরে মায়ের ভালোবাসা আর শক্তির সামনে আর কোনো শক্তিই টিকে থাকতে পারে না। এই কথাগুলো সুমনের মায়ের বুকে যেন বিদ্যুতের মতো আঘাত করে। তিনি তার সব ভয় ঝেড়ে ফেলে সোজা সেই জিনের সামনে গিয়ে দাঁড়ান এবং দৃঢ় কণ্ঠে বলেন, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা শুনে জিনটি প্রচণ্ড রেগে যায় এবং সুমনের মাকে আক্রমণ করতে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে সুমন নিজেই সেই জিনকে আটকে দেয়। সে বারবার বলতে থাকে, আমার মাকে আমি মারতে দেব না, আমার মাকে মারতে দেব না, আমার মাকে ছেড়ে দাও। নিজের ছেলের এই প্রতিরোধ দেখে জিনটা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে সুমনের শরীরে থেকে সে তার মাকে আঘাত করতে পারবে না, তাই সে এক ভয়ঙ্কর চাল চালে। সে সুমনকে ছেড়ে দিয়ে সাথে সাথে ফারিহাকে আসর করে। এরপর ফারিহার শরীর ব্যবহার করে জিনটা সুমনের মাকে নির্মমভাবে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে ছোট্ট সুমন আর স্থির থাকতে পারে না। সে কাঁদতে কাঁদতে সেই জিনের সামনে এসে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, ওটা আমার মা, আমার মাকে আর মেরো না, আমার মাকে ছেড়ে দাও। আর ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। নিজের সন্তানের জন্য একজন মায়ের ভালোবাসা আর মায়ের জন্য এক সন্তানের আকুতি, এই দুয়ের সামনে জিনরূপী সেই মায়ের পাষাণ হৃদয় গলে যায়। সে বুঝতে পারে এই পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে বড় আর কোনো শক্তি নেই। মা শুধুই মা হয়, তার কোনো বিকল্প হয় না। এই চরম সত্য উপলব্ধি করার পর সেই জিনটি ফারিহার শরীর ছেড়ে দেয় এবং চিরদিনের মতো সেখান থেকে বিদায় নেয়। অবশেষে সমস্ত অশুভ শক্তির অবসান ঘটে। সুমনের মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আর এভাবেই সিনেমার একটি সুন্দর সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার গল্প। একটি টান হরর থ্রিলার হিসেবে শুরু হলেও সিনেমাটি শেষে আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবীর সব শক্তির ঊর্ধ্বে হলো মায়ের ভালোবাসা। আপনাদের কেমন লাগলো এই অসাধারণ ক্লাইম্যাক্সটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে।